আমরা প্রিয় দেশকে আর বিভক্ত করতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই। যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায়। এ সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না। কারণ আমাদের সন্তানদের জুলাই আন্দোলনের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচার যেখানে কায়েম হবে জাতি সেখানে বিভক্ত হবে না। প্রিয় সিরাজগঞ্জবাসী, এক সময় গোটা সিরাজগঞ্জ ছিল শিল্প এবং কারখানার কেন্দ্রবিন্দু, তাঁত শিল্প। তারপরে ঘরে ঘরে গাভী লালন পালন করা হতো। মাঝখানে দেখা গেল তাঁতও বসে গেছে, গাভী পালনও বন্ধ হয়ে গেছে। তাঁত কেন বসে গেল? তাঁতের বাজার তৈরি করা, তাঁতিদেরকে সহজলভ্যভাবে তাঁত শিল্পের উপাদান সরবরাহ করা এবং তাঁত মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া, আসলে তার কিছুই হয়নি। যার কারণে এই শিল্পটা আস্তে আস্তে মুখ থুবড়ে পড়ে, এখন নিবু নিবু বেঁচে আছে। অথচ আমাদের সমাজের যুবক যুবতীরা বেকার। এইভাবে যদি শিল্প এবং কারখানা বন্ধ হয়ে যায়, যদি কুটির শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাই তো বেকারের মিছিল আরো দীর্ঘ হবে ইনশাআল্লাহ। এই 10 দলের সমন্বিত প্রার্থীরা বিজয়ী হয়ে যদি সংসদে যান এবং সরকার গঠনের সুযোগ আল্লাহ তাআলার মেহেরবানিতে পান, আমরা কথা দিচ্ছি তাঁত শিল্পকে আবার জীবন্ত করে তোলা হবে ইনশাআল্লাহ। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ গুঁড়া দুধের চাহিদা পূরণ করার জন্য বিদেশ থেকে 5,000 কোটি টাকার গুঁড়া দুধ কিনেছে। অথচ সিরাজগঞ্জের খামারিরা দুধের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে তার প্রতিবাদে অনেক সময় রাস্তায় দুধ ঢেলে দেন। খামারিদের প্রতি এটি হচ্ছে সরকার এবং প্রশাসন যন্ত্রের উপহাস, উপেক্ষা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, সিরাজগঞ্জের দুধ প্রয়োজনে আর ঢাকায় যাবেই না। সিরাজগঞ্জের দুধকে এই সিরাজগঞ্জের মাটিতে আধুনিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়াজাতকরণ করে গুঁড়া দুধে পরিণত করে বাংলাদেশের মার্কেটের দুধের চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। এতে করে খামারিরা উৎসাহিত হবেন, নতুন ইন্ডাস্ট্রিগুলো, প্রসেসিং ইন্ডাস্ট্রি গড়ে ওঠার কারণে বিপুল সংখ্যক যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এছাড়াও এখানে নদী ভাঙনের কবলে পড়ে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ তারা বাস্তুহারা, দিশাহারা হয়ে পড়েন। এর সাথে মানুষের কপাল কিসমত জড়িত। সেখানে স্ল্যাব বসানো হয়, গ্রহণ করা হয়। সব কিছুতে চুর এবং ডাকাতের আনাগুনা থাকার কারণে ওগুলো মানসম্মত হয় না, বসানোর সাথে সাথে ধসে পড়ে যায়। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হয়, তাহলে আর এই স্ল্যাবগুলো নদী গর্ভে চলে যাবে না। স্ল্যাবের জায়গায় থাকবে, মানুষ নিরাপদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়ার বহু দেশে এই নদীগুলা সম্পদ। এর নাব্যতা, ফলশ্রুতা মেনটেন করার কারণে মাটি উর্বর হয়, মৎস্য সম্পদ তৈরি হয়, নেভিগেশন বা নৌপথে চলাচল সহজ হয় এবং স্বল্প খরচে হয়। আর আমাদের দেশে এইগুলাকে তিলে তিলে খুন করে এখন নদীগুলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে। যার কারণ তার গভীরতা, নাব্যতা হারিয়ে ফেলার কারণে সামান্য পানিতে, সামান্য বর্ষায় 2 কুল ভাসিয়ে, মাড়িয়ে, ভেঙ্গে, চুরে চুরমার করে দেয়। এটা কি একদিনে হয়েছে? এটা 54 বছরে তিলে তিলে হয়েছে। কেন? নদী খননের জন্য, ড্রেজিং এর জন্য আমাদের কি কোনো বাজেট ছিল না?
সব বাজেট ছিল, সেই বাজেটগুলা বালু খেকরা খেয়ে ফেলেছে। সেখান থেকে বালু উঠানো হয়নি, বালুর সাথে হাত মিলিয়ে নিজেরাই টাকা হজম করে ফেলেছে। জানি না কতটুকু ওদের পেটের ভিতর থেকে এই টাকাগুলো বের করে আনা সম্ভব হবে, তবে আমরা আমাদের হাতকে তৈরি করছি পেটে ঢুকানোর জন্য। এভাবে সারা বাংলাদেশে যদি চোরদের কাছ থেকে, ডাকাতদের কাছ থেকে দেশে এবং বিশ্বে যে সমস্ত লুণ্ঠিত সম্পদ রাখা হয়েছে সেইগুলা যদি ফিরিয়ে আনা যায়, বাংলাদেশের জনগণের ভাগ্য 5 বছরের মধ্যে চমকাতে শুরু করবে। নতুন করে যদি আর কোনো চোর ডাকাতের হাত জনগণের সম্পদের দিকে না আগায়, তাহলে বাংলাদেশ আলহামদুলিল্লাহ ইবনে বতুতার আমলের সেই গৌরব ফিরে পাবে। সম্মানিত ভাই ও বোনেরা, নারী পুরুষে যেমন একটা পরিবার গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে নারী পুরুষের সম্মেলনে একটা দেশ এবং সমাজ গড়ে ওঠে। অনেকে ভয় দেখায় এই 10 দল যদি ক্ষমতায় যায়, বিশেষ করে জামাতে ইসলাম, উপায় নাই রে, সব তালা মেরে দিবে ঘরে ঘরে, বোনদেরকে বের হতে দেবে না, মাদেরকে বের হতে দিবে না, লেখাপড়া করতে দিবে না, পেশাগত দায়িত্ব পালন করতে দিবে না। এগুলা সব ধোঁকাবাজদের কথা, সব ধোঁকাবাজরা এগুলা কথা বলে। আমরা কি করব জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি যুদ্ধে আমাদের মা বোনদেরকে যোদ্ধা হিসাবে সঙ্গে করে নিয়ে গেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ আসমানের নিচে জমিনের উপরে হয় না। সেই কাজে যদি মায়েরা ভূমিকা পালন করতে পারেন, তাহলে সমাজে এমন কোনো কাজ নাই যেখানে তারা দায়িত্ব পালন করতে পারবেন না। বর্তমান সমাজেও তারা কাজ করেন, কিন্তু দুইটা জিনিসের বড়ই অভাব। একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আর একটি হচ্ছে তাদের মর্যাদা। ইনশাআল্লাহ তাআলা আযীম, আমরা যদি এই দেশ পরিচালনার সুযোগ পাই, আমরা মাদেরকে মায়ের মর্যাদায়, ঘরে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় নিরাপত্তা এবং মর্যাদা তাদের শতভাগ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য অনেক বেশি। আমাদের চাইতে কেউ এই মূল্য, এর প্রতি সম্মান প্রদর্শন করেছেন তার প্রমাণ কেউ রাখতে পারেন নাই। যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা, মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। গরি গরি প্রমাণ, প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেব। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি, খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুসা দিলে কুসা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। সেই ওয়াজিব কাজটি করতে আমাদেরকে মেহেরবানি করে বাধ্য করবেন না। আমরা আগেই বলেছি, জাতিকে বিভক্ত করতে চাই না, জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা সামনে আগাতে চাই। এই জন্য আমরা 3টা শর্ত মাত্র দিয়েছি। এই শর্ত আমাদের রাজনৈতিক সাংগঠনিক শর্ত নয়, এটি বাংলাদেশের জনগণের শর্ত। আমরা বলেছি, আগামী সরকার যদি আল্লাহ তাআলা আমাদেরকে গঠন করার তৌফিক দেন, আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাইব। তবে যারা 3টা শর্ত মানবেন, সরকার গঠন তারা অংশগ্রহণ করবেন। নাম্বার 1, নিজে দুর্নীতি করবেন না, আর বগলের নিচে কোনো দুর্নীতিবাজকে আশ্রয় দেবেন না। নাম্বার 2, গরিব ধনী, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, শিশু আবাল বৃদ্ধ বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার পাওয়ার অধিকার তার থাকবে। সেই ন্যায় বিচার সমাজের সকলের জন্য সমান বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও বিচার হবে। তিনি এখানে অবশ্যই কোনো বৈধতা অথবা কোনো ইম্পিউনিটি তিনি পাবেন না, তাকেও বিচারের মুখোমুখি হতে হবে। সেই বিচারটাই আমরা ইনশাআল্লাহ কায়েম করতে চাই।
ওরকম বিচার যখন কায়েম হবে, বিচারের ঘোষণার প্রথম দিন থেকে 90% অপরাধ অটোমেটিক্যালি বাতাসে মিলাই যাবে। বাকি দুর্বৃত্ত যারা থাকবে তাদেরকে সংশোধনের জন্য প্রথমে পদক্ষেপ নেওয়া হবে। সংশোধন না হলে আইনের আওতায় সমান অস্ত্র দিয়ে তাদের বিচার করা হবে। এখানে কারোর জন্য সোনার তলোয়ার আর কারোর জন্য ইস্পাতের তলোয়ার হবে না। বিচারের তলোয়ার সকলের জন্য সমান হবে। আমি গোলাকাটার কথা বলছি না, আমি বলছি ন্যায়ের কথা, ইনসাফের কথা, ইনসাফপূর্ণ শাসনের কথা। সম্মানিত বন্ধুগণ, এই সিরাজগঞ্জ আরেকটা দিকে পিছিয়ে আছে। স্বাস্থ্যসেবার জন্য একটা মেডিকেল কলেজ হয়েছে, ইনশাআল্লাহ এটাকে মানসম্মত মেডিকেল কলেজে পরিণত করা হবে। কিন্তু শিক্ষা এখনো পিছিয়ে আছে। মানসম্মত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠেনি। এটা 6টি আসনের একটি জেলা, এটা কেন অবহেলিত থাকবে? ইনশাআল্লাহ তাআলা আজিম আপনারা দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলে প্রথম নজরটা শিক্ষার উপরেই দেব ইনশাআল্লাহ। এবং সিরাজগঞ্জে তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার সিরাজগঞ্জবাসীকে দাবি করে আদায় করতে হবে না, আপনাদের অধিকার আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ।